তো চলুন আজকে আমাদের যে পরীক্ষাটা হলো সেটার উত্তরগুলো একটু দেখি কে কেমন দিলেন। আর আসলে পড়াশোনা অনেক করতে হবে, অনেকের অবস্থায় দেখতেছি বোঝা যাচ্ছে না, কারণ দূর থেকে তো বোঝা যায় না, তবে পরীক্ষার আনসার বা পরীক্ষা দেওয়ার পরে হয়তো কিছু কিছু বুঝতে পারি। তো সেক্ষেত্রে পড়াশোনা আরও বাড়াতে হবে, আর দু একজন ছাড়া তো কেউই মনোযোগী না। আমার পক্ষে যতটুকু করার আমি করতেছি, বাকিটা আপনারা যার যার আমল নামা তার তার হাতে আসলে। তবে একটা কথা আমি বারবারই বলি যে আসলে প্রয়োজনটা একদম সর্বোচ্চ লেভেল থেকে আসতে হবে। আসলে এইভাবে মানে ছাড়া ছাড়া ভাব দিয়ে যারা যারা আছেন তাদের জন্য কথাগুলো বলতেছি আর কি, যে প্রয়োজনটা একদম সর্বোচ্চ লেভেল থেকে আসতে হবে। বাংলাদেশে আসলে চাকরি জগৎ বা চাকরির বাজার সম্পর্কে ধারণা আপনাদের সবারই আছে। তো সেক্ষেত্রে কি করতে হয়, কি পড়াশোনা করতে হয়, কতটুকু এফোর্ট দিতে হয়, সেটা আর নতুন করে বলার কিছু নাই। তো ঠিক আছে, চলুন আমরা উত্তরগুলো দেখি। আজকে প্রশ্ন আনসার কোশ্চেন নাম্বার 1 ছিল, এইভাবে আনসার লিখে জাস্ট এইভাবে, আচ্ছা যেহেতু এমসিকিউ ছিল না, আমি এটাই বলছিলাম যে আনসার এইভাবে লিখে দেন আমরা, অথবা এটা না লিখলেও যেহেতু প্রশ্ন দেওয়াই আছে নির্দিষ্ট, শুধুমাত্র এই নাম্বারগুলো দিয়ে উত্তরগুলো পুরো বাক্য লেখার দরকার নেই। আমি এখানে তো লিখছি আপনাদের বোঝার জন্য, কিন্তু শুধুমাত্র ধরেন আই নাম্বার দিয়ে এখানে লিখে দিবেন যে আফটারটা কি, বিপরীত না অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ, এরকম এটাই বলছিলাম আর কি। তো ঠিক আছে, দেখি অনেকে আনসার ঠিক মতো করতে পারছেন, বাকিরা একটু বুঝেন কীভাবে আনসারগুলো হয়। এখানে বলতেছে হিজ আফটার লাইফ ওয়াজ মিজারেবল। আমি এখানে আন্ডারলাইন করছি, প্রশ্নে ইনভার্ট কমা ছিল, তো প্রশ্নে আসলে অ্যাপসে আসলে আন্ডারলাইন করা যায় না, এই জন্য আমি ইনভার্ট কমা দিয়ে মানে উল্লেখ করছি আর কি। তো একই কথা যে আমাদের এই আফটারটা এই বাক্যে কোন পার্টস অফ স্পিচ। তো এই ক্ষেত্রে আমরা গত ক্লাসেও আলোচনা করছিলাম পার্টস অফ স্পিচ, আমরা একটা ক্লাস মোটামুটি মনে হয় নিয়েছিলাম আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ অ্যান্ড নাউন, এই দুইটা ক্লাস আমাদের হয়েছে নাউন এবং অ্যাডজেক্টিভের। তো সেই দুইটা ক্লাস করলেও এটা পারা উচিত ছিল। তো দেখেন এখানে এই আফটারের ঠিক পরেই লাইফটা নাউন আছে, অর্থাৎ আমরা জানি যে যখন দুইটা শব্দ পাশাপাশি বসে, দুইটা শব্দ যখন পাশাপাশি বসে তখন দ্বিতীয় শব্দটা সাধারণত নাউন হয়, আর তার আগের যে শব্দটা এটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়। তা আমরা যেরকম বলি, যেমন ধরেন গুড বয়, পাশাপাশি বসছে গুড আর বয়, দেখেন বয় কিন্তু নাউন আর গুড কিন্তু অ্যাডজেক্টিভ। তো সেই মানে ফর্মুলা দিয়েও তো বা সেই চিন্তা করেও আমরা বুঝতে পারি যে এখানে এই আফটার হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি এই জি লিখলাম, একটু বুঝে নিন। আর এখানে এত কিছু চিন্তা করার দরকারও নাই, যেমন এখানে আমি যেটা ভাবলাম সেভাবে ভাবলেই হয় যে আফটারের উপরে লাইফ নাউন, তা আফটার লাইফ, এখানে লাইফটাকে আমি যদি এটাকে আরও বিস্তারিত ব্যাখ্যা করি যে কেন আফটারটা অ্যাডজেক্টিভ হলো, এত শর্টকাট না ধরে যদি আমি ডিটেলস চিন্তা করি, তাও আমি দেখবো যে এখানে লাইফটাকে মডিফাই করতেছে আফটার, যে কেমন লাইফ, পরবর্তী জীবন, অর্থাৎ এখানে তার পরবর্তী জীবনটা দুর্বিষহ, এরকম একটা অর্থ প্রকাশ করতেছে যে তার পরবর্তী জীবনটা ছিল অনেক দুর্বিষহ, এরকম অর্থ প্রকাশ করছে, মেজারেবল অর্থ দুর্বিষহ। তো সেক্ষেত্রে লাইফটাকে এই আফটার ওয়ার্ডটা মডিফাই করতেছে। এটা সাধারণত আমরা প্রি মডিফাই বলি, যেমন যে গুড বয়ের আগে বসে বয়কে মডিফাই করতেছে, ঠিক সেইভাবে আফটারটা লাইফের আগে বসে এই লাইফটাকে মডিফাই করতেছে। সেক্ষেত্রে আমরা আফটারকে অ্যাডজেক্টিভ বলতে পারি। তাহলে এই নাম্বার 1 আনসার হবে অ্যাডজেক্টিভ। 2 নম্বর বলছে লুক বিফোর ইউ লিভ। এক্ষেত্রে মনে রাখতে হবে যে বিফোর কিন্তু অ্যাট এ টাইমে প্রিপোজিশনও হয়, আবার অনেক সময় কনজাংশনও হয়। দেখেন এইখানে যে লুক, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। এই যে এখানে বলতেছে ইউ লিভ, এটাও একটা সেন্টেন্স, এটা যে সেন্টেন্সই হোক সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত। তাহলে দেখেন যখন এরকম দুইটা পূর্ণাঙ্গ বাক্যের মাঝখানে, মানে সেন্টেন্স এবং সেন্টেন্সের মাঝখানে যখন কোনো প্রিপোজিশন বসে, তখন সেটা প্রিপোজিশন না, সেটাকে আমরা কনজাংশন বলি। আমি আবার বলি, দুইটা সেন্টেন্সের মাঝখানে যখন কোনো প্রিপোজিশন এরকম থাকে, বিফোর আফটার এগুলো থাকলে সেটা প্রিপোজিশন না। অর্থাৎ এটা সাধারণত দুইটা সেন্টেন্স, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। লুক মানে বলতেছে চিন্তা করো, মানে এটা আদেশ করতেছে, অর্থাৎ এটাও কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স, যে ভাবিয়া করিও কাজ, এটা একটা পূর্ণাঙ্গ অর্থ হচ্ছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাহলে এখানে আমরা যদি আরও মানে কী বলে ভেঙে অর্থটা চিন্তা করি, অর্থ হবে যে লুক ভাবো, বিফোর ইউ লিভ তোমার পদক্ষেপ নেওয়ার আগে। তাহলে এখানে এই যে ইউ লিভ, এটা একটা, এই ইউ সাবজেক্ট, ইউ এই লিভ কিন্তু ভার্ব, একটা সেন্টেন্স, যে সেন্টেন্সই হোক, অ্যাসার্টিভ হোক ইন্ডিকেটিভ যেটাই হোক। আবার এখানে লুক, এই লুক একটা ওয়ার্ড দিয়েও, একটা ভার্ব দিয়েও একটা সেন্টেন্স হয়। আমরা জানি যে সেন্টেন্স হওয়ার জন্য ন্যূনতম একটা ভার্ব শর্ত, যেমন ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু একটা ভার্ব বলে সেন্টেন্স হয়। তো সেই ক্ষেত্রে দুইটা সেন্টেন্সের মাঝখানে যখন প্রিপোজিশন থাকবে এরকম, তখন এটা কনজাংশন হয়ে যায়। কিন্তু যদি এরকম বলতাম যে আই উইল গো বিফোর ইউ, তখন কিন্তু বিফোরটা প্রিপোজিশন হইতো। ব্যাপারটা এরকম, যেমন আমি যদি এখানে বলি যে
আই উইল গো বিফোর ইউ। এখানে দেখেন, এখানে আই উইল গো এইটা বাক্য, কিন্তু ইউ তো একটা ওয়ার্ড দিয়ে তো আর বাক্য হয় না, এরকম মানে একটা প্রোনাউন দিয়ে একটা অবজেক্ট দিয়ে তো বাক্য হয় না। সেই ক্ষেত্রে এইখানে বিফোরটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে এখানে বিফোরটা হচ্ছে কনজাংশন, কারণ দুটা বাক্যের মাঝখানে আছে। এরপরে বলতেছে দেয়ার ওয়াজ নান বাট অ্যাপ্রিসিয়েটেড মাই অ্যাটেম্প্ট। এখানে এই বাটটা আসলে রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করতেছে। এটা আমরা জানি যে যখন কোনো নাউন প্রোনাউনের ঠিক পরে কোনো একটা ওয়ার্ড, এটা সাধারণত আমরা অনেকে, এটা হয়তো অনেকে না পারার কথা, কারণ বা অনেকে হয়তো ভুল করারও কথা, অনেকে হয়তো পারতেও পারেন, একটু বিস্তারিত ডিটেলস পড়লে পারতেন আর কি। তো এগুলো সহজ ছিল, তো এটা একটু মানে স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল। এই ধরনের কোশ্চেন সাধারণত বিসিএস পিলিতে আসতেও পারে, কারণ ইদানিং পিলি প্রশ্নগুলো একটু স্ট্যান্ডার্ড হচ্ছে। তো দেখেন, আমরা যে রিলেটিভ প্রোনাউন চিনি, যেমন রিলেটিভ প্রোনাউন বলতে আমরা কি বুঝি, যে হু বুঝি, বা আরও যেগুলো আছে যেমন ডাব্লিউএস কোশ্চেন, এক কথায় যে ডাব্লিউএস কোশ্চেনগুলোকে বুঝি, এগুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, হু ইজ দ্যাট ইত্যাদি। কিন্তু কিছু কিছু আছে যেগুলো কিন্তু এই ডাব্লিউএস কোশ্চেনের বাইরেও, যেমন আপনার এই যে বাট, তারপরে আছে দ্যাট, তারপরে আছে সাচ, এরা কিন্তু, হ্যাঁ বাট কিন্তু কনজাংশন, ঠিক আছে, দ্যাট কিন্তু একটা কনজাংশন হতে পারে, ঠিক আছে, সাচও কিন্তু একটা মানে কি বলে প্রোনাউন হতে পারে, কিন্তু এই তিনটা আবার যদি কোনো নাউন প্রোনাউনের পরে বসে ওই নাউন প্রোনাউনকে বোঝায় তাহলে আবার রিলেটিভ প্রোনাউন হয়ে যায়। যেমন এখানে বলতেছে দেয়ার ওয়াজ নান, কেউ ছিল না, বাট অ্যাপ্রিসিয়েটেড মাই অ্যাটেম্প্ট, আমার অ্যাটেম্পটাকে বা আমার পদক্ষেপটাকে অ্যাপ্রিসিয়েট করার মতো সেখানে কেউ ছিল না। অর্থাৎ এই বাটটা, এই নানটাকে কি বলে, নানের ঠিক পরে বসে নানের সাথে তার একটা রিলেশন বা সম্পর্ক প্রকাশ করতেছে। তো সেক্ষেত্রে এই ধরনের বাট, সাচ এবং দ্যাট যেগুলো ঠিক নাউনের পরে বসে বা প্রোনাউনের পরে, যেমন এখানে নাম ছিল প্রোনাউন, নাউনও হতে পারতো যে দেয়ার ওয়াজ নো মাদার, এরকম আমরা বলি না, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, তাহলে এই দেখেন মাদার বাট, দেয়ার ইজ নো মাদার বাট লাভস, তাহলে মাদারের পরে বাট, এই বাটটা কিন্তু কনজাংশন না, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আমি আবার বলি রিলেটিভ প্রোনাউন। 4 নম্বর বলছে শি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মানডে লাস্ট। এখানে আসলে সিন্সটা প্রিপোজিশন, কারণ এই সিন্স দুইটা অর্থে ব্যবহৃত হয়। সিন্স একটা হচ্ছে থেকে, আরেকটা অর্থ হচ্ছে যেহেতু। তা আপনি কেমনে বুঝবেন যে কোন সিন্সটা থেকে অর্থে আর কোনটা যেহেতু অর্থে? যেই সিন্স দেখবেন যে কোনো সময়ের ঠিক আগে ব্যবহৃত হচ্ছে, যেমন সিন্স মানডে লাস্ট, সিন্স ফ্রাইডে, এরকম, তখন এটাকে আপনি বুঝবেন থেকে। এটা এমনি বোঝা যায় যে সে গত সোমবার থেকে জ্বরে ভুগতেছে। আর কোনটা যেহেতু অর্থ সিন্স, যেই সিন্সটা একটা পূর্ণাঙ্গ বাক্যের আগে বসে, যেমন আমরা বলতে পারি যে সিন্স ইউ গো, এই যে একটা পূর্ণাঙ্গ বাক্যের আগে বসছে সিন্স, অর্থ হচ্ছে যেহেতু, এটা অর্থ হয় যেহেতু তুমি যাও, এরকম বলতে পারি সিন্স দে ভিজিটেড, যেহেতু তারা ভ্রমণ করেছিল, এরকম অর্থগুলোতে যেহেতু অর্থে ব্যবহৃত হয় সিন্স। তাহলে যেই সিন্সটা যেহেতু অর্থে ব্যবহৃত হবে সেটা কনজাংশন, আর যেই সিন্সটা থেকে অর্থে ব্যবহৃত হবে সেটা প্রিপোজিশন। আমি আবার বলি, যেই সিন্সটা থেকে অর্থে ব্যবহৃত হয় সেটা কনজাংশন, এবং এই থেকে অর্থে ব্যবহৃত হওয়া কনজাংশন সিন্সটা সাধারণত কমপ্লেক্স সেন্টেন্সে বসে, আর যেই সিন্সটা থেকে অর্থে ব্যবহৃত হয় সেটা প্রিপোজিশন। 4 নম্বর গেল 5, দি দেন গভর্নমেন্ট কুড নট কন্ট্রোল। এখানে দেনটা গভর্নমেন্টকে মডিফাই করতেছে, তাহলে গভর্নমেন্টের ঠিক আগে বসতেছে ওই যে ওই স্টাইলে যে অ্যাডজেক্টিভ দুইটা বার পাশাপাশি বসলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরটা নাউন। তাহলে দেন গভর্নমেন্ট, তৎকালীন সরকার, সরকারটা কেমন? তৎকালীন। তাহলে সরকারটাকে এই দেন মানে হচ্ছে তৎকালীন, অনেক হয়তো এটা জানি না, দেন মানে হচ্ছে তৎকালীন। যেমন এখানে চলছে আফটার লাইফ, কেমন জীবন, পরবর্তী জীবন। দেন গভর্নমেন্ট, কেমন গভর্নমেন্ট? তৎকালীন গভর্নমেন্ট, অর্থাৎ এই গভর্নমেন্টকে মডিফাই করতেছে এটা অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের প্রথম আনসারটা 1 নম্বর প্রশ্নের 5টা উত্তর আমরা দিলাম। এরপরে আসি আমরা 2 নম্বর উত্তরে। এখানে বলতেছে দিস ইজ, এখানে আমার একটা ভুল ছিল, আমি প্রশ্নটা এখানে মনে হয় একটা আর্টিকেল দিইনি, দিস ইজ আ পেন হবে, সাধারণত একটা এ হয়, সমস্যা নেই, এটা প্রশ্নে হয়তো না দিলেও আমাদের তো এটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আমাদের এই পার্টটা। তারপরেও আমার কোয়েশ্চেনটা দেওয়া উচিত ছিল, দিস ইজ দ্য পেন অথবা দিস ইজ এ পেন, এরকম একটা আর্টিকেল দেওয়া উচিত ছিল, সাধারণত হওয়া উচিত ছিল, কোয়েশ্চেন একটা দিয়ে দেওয়া উচিত ছিল আর কি, দিস ইজ দ্য পেন বা দিস ইজ দ্য পেন এরকম। তো মেড ইন বাংলাদেশ, তাহলে এক্ষেত্রে দেখেন এটা বলছিল কোন ফ্রেজ, তাহলে এক্ষেত্রে এই পেনটা, এই মেড হচ্ছে V3, এটা পার্টিসিপলের ভার্ব সাধারণত। তো সিম্পল সেন্টেন্সে পার্টিসিপল ভার্বগুলো এভাবেই বসে, তার মানে প্যাসিভ পার্টিসিপল হিসেবে বসতেছে। এখানে এই পার্টটুকুতে আমরা মনে মনে যদি বা একটা রাফ করে যদি বসাই, দিস ইজ দ্য পেন হুইচ ইজ, এই অংশটা যদি বসাই তাহলে কিন্তু বাক্যটা পরিপূর্ণ হয় এবং অর্থপূর্ণ বাক্য হয়। তার মানে দিস ইজ দ্য পেন হুইচ ইজ, এই হুইচ দেখেন এই পেনের সাথে হুইচের রিলেশন আছে, দ্যাট মিনস আমরা এটাকে বলতে পারি ফ্রেজটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই মেড ইন বাংলাদেশ হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন?
কারণ এই নাউনটাকে, এই পেন নাউনটাকে মেড ওয়ার্ডটা দিয়ে মডিফাই করা হচ্ছে। এটাকে বলা হয় পোস্ট মডিফাই। সাধারণত অ্যাডজেক্টিভগুলো নাউনের আগে বসে মডিফাই করে, যেমন এখানে যেমন নাউনের আগে বসছে, এই গভর্নমেন্ট নাউন ছিল, নাউনের আগে বসে মডিফাই করে, আগে বসে মডিফাই করাকে বলে প্রি মডিফাই। কিন্তু অনেক সবসময় অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে না, অনেক সময় নাউনের পরে বসে মডিফাই করে। যেমন এখানে এই যে মিডটা, এটা পার্টিসিপলের ভার্ব 3, আবার ওয়ান কাইন্ড অফ কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করতেছে, যদিও এটাকে আমি অ্যাডজেক্টিভ বলতে পারি না, কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবেও এটা কাজ করতেছে, অর্থাৎ পেনের মডিফাই করতেছে। বা আপনি যদি এইভাবে চিন্তা করেন, যেমন এই যে হুইচ ইজ বসায় নেন, তাও আনসারটা মিলবে। অর্থাৎ এটাকে যদি আপনি মানে ক্লজে নিয়ে ভাবেন, যেমন পেন হুইচ ইজ, এই হুইচ ইজ দিলে এটা ক্লজ হয়ে যাবে আর কি, এটা না দেওয়ার কারণে এটা ফ্রেজ থাকছে। আর হুইচ ইজ দিলে কিন্তু এটা ক্লজ হয়ে যাবে। আমি মনে হয় গুগল ক্লাসরুম অ্যাপসে, আমাদের মেসেঞ্জার অ্যাপসে, সাধারণত মেসেঞ্জার যে গ্রুপটা, সেখানে আমি এটা নিয়ে একটা ব্যাখ্যা দিয়েছিলাম মেবি। যাই হোক, এরপরে আমরা আসি 2 নম্বরে। বলছে আই হ্যাভ, তাহলে এটা আনসার হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আই হ্যাভ টু পাস বিসিএস প্রিলি অ্যাট এনি কস্ট। এটা এমনি বোঝা যাচ্ছে এটা অ্যাডভার্ব ফ্রেজ, কারণ হচ্ছে এখানে আসলে বলতেছে আমাকে যে কোনো উপায়ে পিলি পাস করতে হবে। তাহলে সাধারণত কিভাবে, কেন, হ্যাঁ, কোথায়, কখন, এই ধরনের উত্তরগুলো আসলে আমরা সাধারণত ওইটাকে বলি অ্যাডভার্ব ফ্রেজ। আমি এখানে প্রশ্ন করতে পারি যে আমার কিভাবে পাস করতে হবে, উত্তর আসবে যে কোনো উপায়ে, অর্থাৎ এই যে অ্যাট এনি কস্ট, যে কোনো উপায়, যে কোনো মূল্যে। অর্থাৎ কিভাবে, কোথায়, কেন, এই ধরনের প্রশ্ন করা গেলে এবং তার উত্তর যদি ওই আন্ডারলাইন অংশ থেকে পাওয়া যায়, তাহলে বোঝা যাবে যে অ্যাডভার্ব ক্লজ। এছাড়াও এটা নাউন ক্লজ না, কারণ ইট দিয়ে রিপ্লেস করা যায় না। এটা অ্যাডজেক্টিভ ক্লজ না, কারণ অ্যাডজেক্টিভ ফ্রেজ না, কারণ অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যে এরকম মডিফাই থাকে, যেমন নাউন প্রোনাউন দিয়ে মডিফাই করে, নাউন তার সাথে প্রোনাউন বা নাউনের সাথে কোনো অ্যাডজেক্টিভ অথবা নাউন প্রোনাউনের সাথে কোনো ভার্ব এরকম দিয়ে মডিফাই করে, সেটাও নাই। তো অ্যাট এনি কস্ট একটা ইডিয়মস হিসেবে ব্যবহৃত হয় এই অংশটা। এটা অর্থই হচ্ছে যে যে কোনো উপায় বা যে কোনো মূল্যে। তো সেক্ষেত্রে এগুলো অ্যাট এনি কস্ট, অ্যাট এনি প্রাইস, হ্যাঁ, তারপরে আপনার বিকজ অফ, এগুলো সাধারণত আপনার অ্যাডভার্ব ফ্রেজই হয়, এবং এটা ক্লজে গেলেও অ্যাডভার্ব ক্লজই হবে। তো আমরা আসি 3 নম্বরে। বলতেছে ক্লজ, প্রশ্ন ছিল উই শুড অ্যাভয়েড বাই দ্য রুলস দ্যাট আর গিভেন, আরও কিছু ছিল আমি লিখি নেই। দেখেন এখানে যে রুলস, এই রুলসটা হচ্ছে নাউন। একটু আগে যেটা বলে আসছিলাম, এই যে দেখেন এখানে বলছিলাম কিছু কিছু জিনিস আছে, যেমন বাট, দ্যাট, সাচ, এরা কিন্তু নাউন বা প্রোনাউনের ঠিক পরে বসে ওটাকে মডিফাই করতে পারে। রিলেটিভ প্রোনাউন হিসাবে সবসময় আমরা ওই ডাব্লিউএইচ কোশ্চেনটাই চিন্তা করবো, ডাব্লিউএইচ যে কোশ্চেন আছে সেইগুলাই চিন্তা করবো তা না, এর বাইরেও কয়েকটা আছে, যেমন এই যে বললাম দ্যাট, অথবা একটু আগে বললাম যেখানে বাট, তারপরে সাচ, এরা কিন্তু এই ডাব্লিউএস কোশ্চেনের মতো কাজ করতে পারে। অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেনের মতো তারা নাউন প্রোনাউনের পরে বসে ওটাকে মডিফাই বা ওটার সাথে তার রিলেশন থাকতে পারে। যেমন এখানে দেখেন দ্যাট, আমি যদি প্রশ্ন করি যে উই শুড অ্যাভয়েড বাই দ্য রুলস, আমাদেরকে নিয়ম মানতে হবে, তাহলে দ্যাট যে নিয়মগুলো, এখানে হুইচ হতে পারতো, হুইচ হলে তো আপনি বুঝেই যাবেন সাধারণত হুইচ ডাব্লিউএস কোশ্চেনের মধ্যেই পড়ে, তখন আপনার জন্য আরও সুবিধা হবে বোঝা। কিন্তু সবসময় হুইচ নাও দিতে পারে, এরকম দ্যাট দিয়ে, এই দ্যাটটা কোন দ্যাট, বা আমি যদি বলি যে প্রশ্ন করি যে আমাদের নিয়ম মানতে হবে, নিয়মগুলো মেনে চলতে হবে, কোন নিয়মগুলো, দেখেন দ্যাট কিন্তু এই নিয়মকে রেফার করতেছে, এখানে হুইচ দিলেও কিন্তু নিয়মকে রেফার করতো। তাহলে আমাদের এই যখনই আমরা দেখবো যে কোনো নাউন প্রোনাউনের ঠিক সাথে কোনো ডাব্লিউএস কোশ্চেন অথবা এরকম দ্যাট অথবা এই যে সাচ বা বাট এরা বসে ওই নাউন প্রোনাউনকে রেফার করতেছে, তখন সেটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলি। যেমন এখানে আমরা এটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে আসছি, এটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। তাহলে এটা আনসার হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। 2 নম্বর বলছে আই আস্কড হিম ইফ হি নিউ হোয়েন দ্য এক্সাম, আরও কিছু ছিল আর কি। তাহলে এখানে দেখেন এটা আমরা যদি এটা আন্ডারলাইন করি, পুরোটা বাদ দিয়ে দিই, এই অংশটা যদি আমি বাদ দিয়ে চিন্তা করি, এটা ইট বসাই, বাঁকড়া হবে আই আস্কড হিম ইট, আমি তাকে এটা জিজ্ঞেস করেছিলাম। তাহলে এইভাবে বুঝা যায় এটা নাউন ক্লজ, অর্থাৎ এই অংশটা পুরোটাকে আমি ইট দিয়ে রিপ্লেস করলে অর্থটা মিলবে। বা আপনি যদি আরও মানে এটা ইট দিয়ে রিপ্লেস না করে আপনি যদি বেসিকটা বুঝতে চান, তাহলে দেখেন আপনি আস্ককে প্রশ্ন করেন যে আমি তাকে প্রশ্ন করেছিলাম, তাহলে প্রশ্ন করেন যে আমি কি করেছিলাম বা কি প্রশ্ন করেছিলাম, প্রশ্ন এইভাবে করেন যে আমি কি প্রশ্ন করেছিলাম, তাহলে দেখেন উত্তর কিন্তু এই অংশটা আসবে, উত্তর আসবে এই অংশটা। অর্থাৎ আমি তাকে কি প্রশ্ন করেছিলাম, উত্তর এই অংশটা আসবে। তার মানে যখন আমরা কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাবো, অথবা আমরা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাবো, হ্যাঁ, তখন কিন্তু ওই কি কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে সেটা সাধারণত নাউন, না কি বলা যায়, নাউনের অংশ হয়, বা ওটা একটা নাউন ক্লজ বা নাউন ফ্রেজ হয়। বা আমি এভাবে বলতে পারি যে এই পুরো অংশটা এই আস্কড ভার্বের একটা অবজেক্ট, হিমও একটা অবজেক্ট নাম্বার 1, আর এই পুরো অংশটা অবজেক্ট নাম্বার 2। তাহলে দেখেন নাউনে কিন্তু কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় বা অবজেক্ট হয়,
অর্থাৎ দেখেন এখানে কিন্তু এই যে দেখেন এই যে মেড ইন বাংলাদেশ কিন্তু অবজেক্ট না, এখানে কিন্তু প্লেন অবজেক্ট চলে, এটা কিন্তু অবজেক্ট না, এই অংশটা অবজেক্টের কোনো পার্টই পড়ে না। অর্থাৎ নাউন নাউন ক্লজ বা নাউন ফ্রেজগুলোই সাধারণত কোনো সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট আকারে ব্যবহৃত হয়, কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ এগুলো কিন্তু সাধারণত কোনো সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট আকারে ব্যবহৃত হয় না। তাহলে আপনি নাউন কিভাবে বুঝবেন যে নাউন এটা অবজেক্ট? সাধারণত অবজেক্টকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি অবজেক্ট পাওয়া যায়, সেই অবজেক্টই সাধারণত নাউন অংশ হয়ে থাকে, কারণ নাউনই সাবজেক্ট বা অবজেক্ট আকারে বসে। কোনো অ্যাডজেক্টিভ বা কোনো অ্যাডভার্ব ক্লজ নাউন এবং অবজেক্টিভ আকারে সাবজেক্ট বা অবজেক্ট আকারে সাধারণত বসে না। আপনি এখানে খেয়াল করেন, এখানে অ্যাডজেক্টিভ ক্লজ ছিল এটা, এই যে দ্যাট থেকে এই অংশটা, এটা কিন্তু এই অ্যাভয়েড ভার্বের, এই যে শুড অ্যাভয়েড এই ভার্বের এটা কিন্তু অবজেক্ট হয় নাই। এখানে অবজেক্ট ছিল যে উই শুড অ্যাভয়েড বাই দ্য রুলস, এইটা ছিল অবজেক্ট, রুলস ছিল অবজেক্ট, কিন্তু এই পুরো অংশটা এই দ্যাট থেকে এই পুরো অংশটা কিন্তু এই বাক্যে অ্যাভয়েড ভার্বের অবজেক্ট না, এবং এটা এই জন্য নাউনও হয়নি। কারণ যেটা নাউন ক্লজ হবে বা নাউন ফ্রেজ হবে সেটা সাধারণত অনেক ক্ষেত্রেই সাবজেক্টিভ বা অবজেক্টিভ পার্ট হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমরা পরেরটা আসি, ডু অ্যাজ আই ইনস্ট্রাক্টেড ইউ, এটা বোঝা যাচ্ছে এটা একটা অ্যাডভার্ব ক্লজ। বলতেছে যে এটা অনেকেই হয়তো ভুল করছেন, যেমন ইট দ্বারা এটা রিপ্লেস করে হয়তো মিলে যায় অর্থটা, কিন্তু আমি বলছিলাম যে ইট দ্বারা রিপ্লেসের কাজটা আমরা সাধারণত বেসিকটা আগে বুঝে তারপর চেষ্টা করবো, কারণ সবসময় ইট দ্বারা রিপ্লেস করলে মিলবে আর মিললেই সেটা নাউন ক্লজ, এটা কিন্তু না। হ্যাঁ, আমরা 95% ক্ষেত্রে বলতে পারি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে বেসিকটা বুঝতে হবে। তাহলে এক্ষেত্রে দেখেন এখানে ডু অ্যাজ আই ইনস্ট্রাক্টেড ইউ, এখানে বলতেছে যে করো আমি যেভাবে তোমাকে ইনস্ট্রাক্ট করেছিলাম, বা আমি তোমাকে যেভাবে কি বলা যায় দিক নির্দেশনা দিয়েছিলাম। হয়তো এখানে মিলে যাচ্ছে ডু ইট, নাউন ক্লজ আপনার মনে হতে পারে, কিন্তু আসলে দেখেন এখানে প্রশ্নটা এরকম যে কি করো এরকম না, অর্থাৎ কিভাবে করো সেটা। এখানে কি দিয়ে প্রশ্ন করলে উত্তরটা এভাবে আসবে না। আমি যদি বলি ডুকে যদি প্রশ্ন করি, কি দিয়ে প্রশ্ন করি কি করো, উত্তর কি আসবে যে যেভাবে আমি পরামর্শ দিয়েছিলাম এটা মিলবে না। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন যে করো কিভাবে করো বা কিভাবে করবা, তখন উত্তর আসবে যে যেভাবে আমি তোমাকে, অ্যাজ মানে হচ্ছে যেভাবে, অ্যাজ অর্থই হচ্ছে যেভাবে, তো যেভাবে আমি তোমাকে ইনস্ট্রাক্ট করেছিলাম। তাহলে এই অংশে এই ডুকে কি দ্বারা প্রশ্ন করলে কিন্তু এই অংশের উত্তরটা হবে না, কারণ কি দিয়ে প্রশ্ন করলে উত্তরটা হইলে নাউন ক্লজ হইতো, কিন্তু এটা তো কি দিয়ে প্রশ্ন করলে এই আজ থেকে শুরু করে এই পর্যন্ত উত্তরটা মিলবে না। প্রশ্নটা করতে হবে কিভাবে, কারণ এখানে প্রশ্ন বাংলা অর্থ হচ্ছে যে আমি যেভাবে তোমাকে ইনস্ট্রাক্ট করেছিলাম তুমি সেভাবে করো, এই অ্যাজ মানে হচ্ছে যেভাবে সেভাবে। তাহলে আমি এখন ডুকে প্রশ্ন কি করব, ডুকে প্রশ্ন করব যে কিভাবে তোমাকে করতে হবে, তখন উত্তর আসবে যেভাবে আমি তোমাকে বলেছিলাম। তাহলে যেভাবে, কিভাবে, যখন, তখন, কেমন করে, এই ধরনের উত্তরগুলো সাধারণত অ্যাডভার্ব ক্লজ হয়ে থাকে, এটা অ্যাডভার্ব ক্লজ। আমরা আসি 4 নম্বর আনসারে। বলছে পার্টিসিপল জিরান এবং ভার্বাল নাউন নির্ণয় করতে বলছে 4 নম্বরে, দ্য চেয়ার লে ব্রোকেন ইনটু পিচেস। তাহলে এখানে এই ব্রোকেনটাকে বলা হয়েছিল যে এটা কি পার্টিসিপল না জিরান না ভার্বাল নাউন? ভার্বাল নাউন তো হবেই না, পার্টিসিপল বা জিরান্ডের মধ্যে একটা পড়বে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতেছি এটা এই যে দ্য চেয়ার লে ব্রোকেন, এই ব্রোকেন ওয়ার্ডটা এই সেন্টেন্সের, এই দ্য চেয়ার লে সেন্টেন্সের সাবজেক্টও হয় নাই, অবজেক্ট হয় নাই। কারণ আমরা আমাদের লাইভ ক্লাসে বলছিলাম যে জিরান হওয়ার জন্য ওই, আর তার থেকে বড় কথা জিরান তো ভার্বের আইনজি ছাড়া হয়ই না, এটা তো ভার্বের থার্ড ফর্ম দিয়ে বলা হয়েছে। তাহলে এমনি এটা আর ব্যাখ্যা করার দরকারই নেই, এটা এমনি বোঝা যায় যে যখন পার্টিসিপলই দুই রকম হয়, একটা ভার্ব আইনজি আর একটা হচ্ছে ভার্ব থার্ড ফর্ম, কিন্তু জিরান কখনো ভার্ব থার্ড ফর্ম দিয়ে হয় না। তো সেক্ষেত্রে আমরা এমনি বলতে পারি যে এটা পার্টিসিপল, অর্থাৎ আনসারটা হবে পার্টিসিপল, এটা জিরান না। এরপর এখানে আসি হি ইনস্টেড অন মাই গোয়িং, এটা হচ্ছে পার্টিসিপল, দুঃখিত এটা জিরান। কেননা এখানে দেখেন এই যে ইনস্টেড ভার্বের এই পুরো অংশটাই, এই ইনস্টেড অন, এই ইনস্টেড অন একসাথে একটা ভার্ব, এটার একটা অবজেক্ট আকারে এই মাই গোয়িংটা ব্যবহৃত হয়েছে। এই মাই গোয়িং পুরোটাই মাই সহ, মাই যদি বাদও দিতাম তাও কিন্তু আনসার হইতো যে হি, বাবাকটা হইতো হি ইনস্টেড অন গোয়িং দেয়ার, তাও হবে। এখন প্রোনাউন আছে দেখে এখানে মাই দিচ্ছে, তাহলে হি ইনস্টেড অন মাই গোয়িং, তাহলে এই গোয়িংটা হচ্ছে ইনস্টেড অনের অবজেক্ট, এই মাই গোয়িং পুরোটাই এই ইনস্টেড অনের অবজেক্ট। আর জিরান্ডি সাধারণত কোনো সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট হয়ে থাকে, তাহলে এটা হচ্ছে জিরান্ড। আরেকটা ব্যাপার আছে এখানে বোঝার, যে আরো সহজে বোঝা যায় যে যখন এরকমই যে পসেসিভ ফর্মের পরে, অর্থাৎ প্রোনাউনের পসেসিভ ফর্মের পরে যখন কোনো ভার্ব আইএনজি হয়, তখন সেটা সাধারণত 99.9% জিরান হয়। কিছু ক্ষেত্রে পার্টিসিপল হতে পারে, একদম রেয়ার কেসে, কিন্তু যখন কোনো পসেসিভ প্রোনাউনের পরে ভার্ব আইএনজি হয় তখন সেটা অধিকাংশ ক্ষেত্রেই, একেবারে 99.9% ক্ষেত্রেই ওটা জিরান হয়ে থাকে। এরপর আসি ওমেন হ্যাভিং দ্য ভোট, এটা আপনি সহজেই বলতে পারেন, যেমন এখানে বলতেছে ওমেন, কোন ধরনের ওমেন, কারা, সে যাদেরকে আছে, তার ভোটিং পাওয়ার আছে। তাহলে এখানে আমরা এমনি বলতে পারি যে ওমেন আর হ্যাভিং, এটা ওই যে অ্যামিজার দিয়েও মিলানো যেতে পারে। আবার দেখেন এই হ্যাভিংটা কিন্তু
এই রিডিউস ভার্বের সাবজেক্ট না, কেননা এখানে জেরান হতে গেলে এই হ্যাভিংটাকে রিডিউস ভার্বের সাবজেক্ট হইতে হইতো, বরঞ্চ এখানে রিডিউস ভার্বের সাবজেক্ট হচ্ছে প্রকৃত অর্থে ওমেন, অর্থাৎ ওমেনরা রিডিউস করে দিচ্ছে ম্যানদের পাওয়ার, আর মাঝখান দিয়ে হ্যাভিংটা আসছে ওমেনদের ভোটটা বা ভোটের অধিকার থাকা অর্থে, তাহলে এটা হচ্ছে পার্টিসিপল। আরও সহজে বোঝা যায় যে আমি শর্টকাটে বলছিলাম যে আপনি এই ওমেনটাকে লিখে অ্যামিজার দিয়ে ইজ বা আর দিয়ে এই ভাবটা লেখেন। এখানে যেহেতু ওমেন বহু বচন তাহলে আর হবে, ইজ তো এক বচনের ক্ষেত্রে ব্যবহৃত হয় বা সিঙ্গুলার ক্ষেত্রে ব্যবহৃত, তাহলে ওমেন আর হ্যাভিং একটা পূর্ণাঙ্গ বাক্য হয়, এটা অর্থপূর্ণ বাক্য হয়। তাহলে যেটা এরকম অ্যামিজার দিয়ে মিলালে একটা পরিপূর্ণ বাক্য হয় সেটাই সাধারণত পার্টিসিপল হয়। তো আমরা চলে যাবো আনসার 5-এ। এখানে অনেকে আনসার করেন নাই, এখানে আসলে এগুলা পড়তে হবে অনেক। বলতেছে হোয়াট ইজ লোডেড কান্ট বি ব্লোটেড, অ্যাক্টিভ করতে বলছে, এটা অর্থ হচ্ছে যে ভাগ্যের লেখন না যায় খণ্ডন। এগুলো সাধারণত একটু বানিয়ে বানিয়ে করতে হয় বা একটু বুঝে করতে হয়। এখানে আমরা বলতে পারি অনেকভাবে করা যায়, আমি একটা আনসার করে দিই। এটা হচ্ছে এরকম, ওয়ান ক্যানট ব্লট ওয়ান স্লট, অর্থাৎ এখানে যে বলছে হোয়াট ইজ লোটেড, ভাগ্যে যা আছে ক্যানট বি ব্লোটেড, তা খণ্ডানো যায় না, তাহলে এই ব্লোট হচ্ছে ভাগ। তাহলে আমি এখানে যে ক্যান তো আসেই, তাহলে ক্যান নট দিলাম। ক্যান নটের বি তো আর দেওয়া যাবে না, কারণ আমি অ্যাক্টিভ করতেছি, অ্যাক্টিভে তো আর মোডাস ভার্ব পরে বি দিয়ে ভার্ব থার্ড ফর্ম হয় না। তাহলে ওয়ান আমি সাবজেক্টকে ব্যবহার করলাম, একটু বানিয়ে আনলাম, বা এখানে আমরা উই দিয়েও করতে পারতাম, উই দিয়ে করলে আবার এইখানে আবার ওয়ান্সের জায়গায় অন্য কিছু, তখন হয়তো যে উই ক্যানট ব্লোট আওয়ার লটস এইভাবে হয়। এখানে যদি আমরা উই দিই তাহলে এখানে দিব হচ্ছে আওয়ার, আর এখানে দিব হচ্ছে লটস, কারণ তখন ভাগ্য অনেকের ভাগ্য হয়ে যাবে। দুইভাবে আনসারটা করা যায় যে ওয়ান ক্যানট ব্লোট, এটা V1 আর কি, ক্যানটের পরে মোডাসের পরে ভার্ব ওয়ান স্লট, একজনের ভাগ্য একজন খণ্ডাতে পারে না। বা আমি যদি এখানে উই দিয়ে বলি যে উই ক্যানট ব্লট, আমরা খণ্ডাতে পারি না আওয়ার লটস, আমাদের ভাগ্য, এভাবে করা যায়। এভরি মাদার লাভস আর চাইল্ড ইন্টারপ্রেট করতে বলছে। সাধারণত আমরা জানি যে এভরি বা ইচের পরে যখন কোনো নাউন থাকে, এভরি অথবা ইচের পরে যখন এরকম কোনো নাউন থাকে, যেমন এভরি ফাদার, এভরি মাদার, এভরি বয়, এভরি গার্ল, এভরি স্টুডেন্ট, তখন আমরা ইন্টারভিউটা রুলস আছে, সেটা হচ্ছে আমরা যে কোনো বইতে আপনারা পড়লেই পাবেন এটা। তখন আমরা আনসারটা করি এরকম, ইজ দেয়ার এনি মাদার, অর্থাৎ মাদারটাকে আমরা এনির পর রাখলাম, এনি মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড, একটা ইন্টারগ্রেটিভ সাইন লাস্টে। অনেকে হয়তো ইন্টারগ্রেটিভ সাইন না দেওয়ার জন্য আমি কেটে দিয়েছি, এটা আমার কেটে দিবে, কারণ প্রশ্নবোধক চিহ্ন না থাকলে সেটা ভুল, প্রশ্নবোধক বানাতে বলছে, আপনাকে লাস্টে ইন্টারগ্রেটিভ সাইন দিতে হবে। তাহলে দেখেন ইজ দেয়ার এনি মাদার, হু দিলাম, এরপরে হু এর পরে নেগেটিভ অর্থ নিতে হবে, কেননা এখানে না নেগেটিভ অর্থ নিলে অর্থ মিলবে না। এমন কোনো মা নেই যা যিনি ডাজ নট লাভ ভালোবাসে না হার চাইল্ড, তার সন্তানকে। তাহলে আমরা একটু বলি যে এভরির পরে এরকম কোনো মাদার, ফাদার, গার্ল এরকম থাকলে সব ক্ষেত্রে আমরা এই নিয়মটা ফলো করতে পারবো। যদি বলতো এভরি ফাদার, তাহলে বলতাম ইজ দেয়ার এনি ফাদার, এভরি স্টুডেন্ট বলতাম ইজ দেয়ার এনি স্টুডেন্ট। তারপরে অংশটা যে হু ডাজ নট দিলাম, এটাই যে লাভস ভার্বটা যেই টেন্সে আছে ওই টেন্স অনুযায়ী নেগেটিভ করছি। লাভস যেহেতু প্রেজেন্ট ইনফিনিট টেন্সে আছে এবং ভার্বের সাথে এস আছে, এই জন্য আমরা হু এর পরে ডাজ নট ব্যবহার করছি। আমরা আসি, শি ওয়াজ টু উইক টু বিয়ার দ্য লোড, এটা কম্পাস করতে বলা হয়েছিল। এই ধরনের যে টু আর টু মাঝখানে অ্যাডজেক্টিভ থাকলে এই বাক্যগুলো নেগেটিভ বাক্য হয় সাধারণত। সেক্ষেত্রে এটার কমপ্লেক্সের নিয়ম হচ্ছে এরকম, শি ওয়াজ, এই প্রথম টুটাকে সো বানায় দিবেন, শি ওয়াজ সো উইক, এই দ্বিতীয় টুটাকে দ্যাট বানায় দিবেন, যে হি ওয়াজ সো উইক দ্যাট, আবার এই সাবজেক্টটা বসান, শি ওয়াজ সো উইক দ্যাট শি। এবার যেহেতু এটা নেগেটিভ, এটাকে বললাম যেরকম টু আর টু নেগেটিভ হয়, সেক্ষেত্রে আমরা যদি এটা যেহেতু ওয়াজ পাঁচটে আছে, তাহলে আমরা কুড নট নিলাম, যদি ইজ থাকতো আমি ক্যান নট নিতাম, বা এখানে কুড নট ক্যান নট না দিয়েও করা যায়, বাট ক্যান নট কুড নট দিয়ে করলে বেটার হয়। তাহলে শি ওয়াজ সো উইক দ্যাট শি কুড নট, এরপরে এই অংশ থেকে এই যে অর্থাৎ মেন যে ভার্বটা V1 সেখান থেকে বসা দেবেন, কুড নট বিয়ার দ্য লোড, অর্থাৎ প্রথম টুটাকে সো বানাবেন, উইক থাকবে, তৃতীয় টুটাকে দ্যাট বানাবেন, অর্থাৎ অর্থ বেশি এতটাই অসুস্থ ছিল যে সে কুড নট পারতো না বিয়ার বহন করতে তার লোড ভারটা বা বোঝাটা। আর এটা যদি কম্পাউন্ড করতে বলতো তাহলে আমি এখানে সোর জায়গায় ভেরি ইউজ করতাম, আর এখানে দ্যাটের জায়গায় অ্যান্ড ইউজ করতাম।
আনসারটা এরকম যে শি ওয়াজ ভেরি উইক অ্যান্ড শি কুড নট বিয়ার দ্য লোড। আমরা যাব ডি নাম্বারে, বলছে ইফ ইউ ডু নট ফলো দ্য রুলস অফ হাইজিন ইউ উইল সাফার ফ্রম দ্য ভাইরাস লাইক কোভিড-19। কম্পন করতে বলছে। আমরা জানি যে ইফ দিয়ে যখন কোনো ইফের সাথে যখন ইউ সাবজেক্ট থাকে এবং দুই অংশে ইউ আছে, দেখেন ইফের সাথে এখানেও ইউ, আবার এখানে পরবর্তী যে সাবজেক্টটা এটাও ইউ, অর্থাৎ ইউ ডু নট ফলো, আবার পরবর্তী যে ইউ উইল সাফার। তাহলে আমরা জানি যে ইফের সাথে যখন এরকম ইউ দুই জায়গায় থাকে তখন আমরা এই প্রথম যে বাক্যটা যে ইফ ইউ ডু নট ফলো দ্য রুলস, এই বাক্যটাকে আমরা ইম্পারেটিভ বানাই দিই অ্যাফার্মেটিভ করে। যেমন এখানে আনসার হবে এরকম ফলো দ্য রুলস, অর্থাৎ ইফের সাথে বাক্যটাকে আমরা ইম্পারেটিভ আকারে করব, তবে নেগেটিভ নিয়ে না, যেমন ডু নট নিয়ে না, শুধু মেন ভার্ব অর্থাৎ V1 দিয়ে শুরু করবো, ফলো দ্য রুলস। এবার এই নেগেটিভের জন্য অর দিব, অরের পরে এখান থেকে শুরু করে বাকি অংশটা বসাই দিব, অর ইউ উইল সাফার ফ্রম ভাইরাস কোভিড-19। এই হলো কম্পাউন্ড। অর্থাৎ আবার বলি, যখন ইফের সাথে দুই অংশে ইউ থাকবে, এখানেও ইউ, আবার পরে বলতেছে ইউ উইল সাফার, এখানেও ইউ, তখন বুঝতে হবে যে প্রথম যে ডু নট যুক্ত অংশটা অথবা নেগেটিভ ইফের সাথে যে অংশটা, এই অংশটাকে ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করে দিতে হবে, ফলো দ্য রুলস। তবে এরকম না ডু নট ফলো দ্য রুলস না, কারণ অর কিন্তু নেগেটিভ অর্থ মিন করে, এই জন্য আমি আগেরটায় অ্যাফার্মেটিভ বানাবো, তবে ইম্পারেটিভ। অর্থ হচ্ছে এরকম যে এখানে অর্থ ছিল যে তুমি যদি হাইজিনের নিয়ম ফলো না করো তাহলে তুমি কোভিড-19 মতো ভাইরাস আক্রান্ত হবা বা ভুগবা। এবার আমাদের অর্থটা হচ্ছে যে ফলো দ্য রুলস, ও এখানে একটু বাকি ছিল, ফলো দ্য রুলস অফ হাইজিন, এটা ছিল বাকি। অর্থাৎ তুমি হাইজিন রুলস ফলো করো, অথবা না করলে তুমি ইউ উইল সাফার, অর্থাৎ কোভিড-19 মতো মহামারীতে ভুগবা। এরপর আসে আমরা, এটা ছিল সিম্পল করতে বলা হয়েছিল যে ক্লাইম্বিং মাউন্ট এভারেস্ট, আমি সংক্ষেপে লিখছি ক্লাইম্বিং মাউন্ট এভারেস্ট ইজ ভেরি রিস্কি। এটা একটা পূর্ণাঙ্গ বাক্য, ফর মাঝখানে দিয়ে পরে আরেকটা বাক্য আছে দেয়ার ইজ স্নো অল ওভার। আমি বলছিলাম যে দুইটা পূর্ণাঙ্গ বাক্যের মাঝখানে যখন ফ্যান ভয়েস থাকে তখন সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয়। যেমন দেখেন এটা একটা পূর্ণাঙ্গ বাক্য, এটাও একটা পূর্ণাঙ্গ বাক্য, এই যে মাঝখানে ফর আছে, এই ফরটা আমি ফ্যান ভয়েসের মধ্যে ফেলছিলাম যে এফ এ ফর, এতে অ্যান্ড, অ্যান এন অর, এটা কম্পাউন্ড সেন্টেন্স। এবং এই ফর কিন্তু প্রিপোজিশন না, এটা কনজাংশন, কারণ দুইটা পূর্ণাঙ্গ বাক্যের মাঝখানে প্রিপোজিশন থাকলে সেটা কনজাংশন হয়। একটু আগে বলে আসছিলাম, এই যে দেখেন, এই যে লুক বিফোর ইউ লিভ, দুইটা পূর্ণাঙ্গ বাক্যের মাঝখানে প্রিপোজিশন থাকলে সেটা কনজাংশন হয়। তাহলে এখানেও তাই, দুইটা পূর্ণাঙ্গ বাক্যের মাঝখানে ফর, প্রিপোজিশন, এটা কনজাংশন। তাহলে এখন আমাকে সিম্পল বানাতে হবে কিভাবে, এটা অনেকভাবে বানানো যায়, আমি একভাবে করে দিই। এখানে আপনি করতে পারেন এই প্রথম অংশটা লেখা চেঞ্জ করতে কোনো নেই, ক্লাইম্বিং মাউন্ট এভারেস্ট ইজ ভেরি রিস্কি, এই পর্যন্ত লিখবেন যা আছে, এই পর্যন্ত যা আছে লিখবেন। এখন এখানে ফর জায়গায় আপনি লেখেন বিকজ অফ, বা এখানে ফর রেখেও করা যায়, শুধু ফর রেখেও করা যায়, এই ফরটা রেখেও করা যায়, আপনি বিকজ অফ দিয়ে করলে বেটার হয়। বিকজ অফ, এই যে দেয়ারের পর ইজ আছে, এইটা সাধারণত কোনো একটা জায়গায় কিছু থাকা অর্থ প্রকাশ করতেছে, অর্থাৎ দেয়ার ইজ স্নো অল ওভার বলতেছে, এখানে সারা মাউন্ট এভারেস্ট সব জায়গায় তুষারপাত রয়েছে। তো সেক্ষেত্রে এখানে এই ধরনের কোনো ইজ, যে ইজটা থাকা অর্থাৎ দেয়ারের পরে বা হেয়ারের পরে হয়, ওই ইজটা সাধারণত সিম্পলে হ্যাভিং হয়ে যায়। চাইলে আপনি দেয়ার রাখতে পারেন, বিকজ অফ দেয়ার না রাখলেও সমস্যা নেই, বিকজ অফ দেয়ার হ্যাভিং, তারপরে আপনি লেখেন স্নো অল ওভার। এই হচ্ছে সিম্পল। আপনি শুধু ফর রেও করতে পারেন যে ক্লাইম্বিং মাউন্ট এভারেস্ট ইজ ভেরি রিস্কি ফর হ্যাভিং, বা ফর দিলে আপনি দেয়ার দিতেও পারেন, নাও দিতে পারেন, ফর দেয়ার হ্যাভিং স্নো অল ওভার, অথবা আপনি বিকজ অফ দিয়ে বেশি বেটার হয়। তো আমরা যাবো হচ্ছে ইস নাম্বারে, বলছে যে হেলথ মিনিস্ট্রি ইজ দ্য সুপিরিয়র অথরিটি টু ফেস দ্য চ্যালেঞ্জ অফ কোভিড-19। তো এই বলছে কম্পারেটিভ করার জন্য, তাহলে আমরা লিখবো হেলথ মিনিস্ট্রি, সংক্ষেপে লিখলাম আমি হেলথ মিনিস্ট্রি ইজ, যেহেতু এই দি সুপিরিয়র, এই যে ধরনের যে ওয়ার্ডগুলোর পরে বা যে শব্দগুলোর পরে আই ও আর থাকে, ওই ওয়ার্ডগুলোর কোনো মানে সুপারলেটিভ, কম্পারেটিভ আর আপনার পজিটিভের কোনো ফর্ম চেঞ্জ হয় না। শুধু আর্টিকেল দিটা, এটা সুপারলেটিভের জন্য দি ব্যবহার করা হয়েছিল, কম্পারেটিভ দি ব্যবহার করবো না। তাহলে হেলথ মিনিস্ট্রি ইজ সুপিরিয়র, অর্থাৎ সেম ফর্মটাই থাকবে, শুধু দিটা উঠে যাবে, কারণ দিটা এখানে সুপারলেটিভের ইনস্ট্রাকশন বা সুপারলেটিভের সিম্বল বহন করে। তো যখনই আমি কম্পারেটিভ বানাবো তখন আমি দিটা দিব না, তবে এই ফর্মটা সেম থাকবে, এটা মোর সুপিরিয়রও হবে না, কারণ যে ওয়ার্ডগুলো শেষে আই ওয়ার্ড থাকে ওগুলোর সবগুলো ফর্ম সেম হয়। তাহলে হেলথ মিনিস্ট্রি ইজ সুপিরিয়র
তারপরে বাকি অংশ, হেলথ মিনিস্ট্রি ইজ সুপিরিয়র অথরিটি টু ফেস দ্য চ্যালেঞ্জ অফ কোভিড-19। তো আমরা পরবর্তী উত্তরগুলো পরের পার্টে দেখব।